আমার প্রশ্ন হলো যে ব্যালট বাক্স পর্যন্ত যাবে কিভাবে? এইটা বলেন। মানে ব্যালট বাক্স অনেক দূরের বিষয়। ও ব্যালট বাক্স পর্যন্ত পৌঁছাইতে পারবে। ও অক্ষত থাকবে। ওর হাত পা এগুলো ঠিক থাকবে। ব্যালট বাক্স পর্যন্ত যে যাবে, এইটা নিবে। এখানে আর্মি আছে, পুলিশ আছে, র‍্যাব আছে, বিজিবি আছে, আনসার আছে। সবার হাতে সব দামি, দামি অস্ত্র আছে। AK-47 নিয়ে থাকবে। ও দেখলে তোর কলিজা শুকায় যাবে। ও ভোটের ব্যালট বাক্সে হাত দিবে। ওই হাতই তো থাকবে না ওই পর্যন্ত যাওয়ার আগে। কি আশ্চর্য বিষয়। এইটা আপনার চিন্তা করার দরকারই নাই। মানে আপনি নিশ্চিত থাকেন যে ব্যালট বাক্স মানে যারা ছিনতাইয়ের উদ্দেশ্যে যাবে বা চুরির উদ্দেশ্যে যাবে, ও ব্যালট বাক্স চোখেই দেখতে পারবে না। ক্ষমতায় বিএনপি থাকে আর যদি আপনারা অন্য দলকে ভোট দেন, আমি কিন্তু আপনাদের কাউকে ছাড়বো না। আমি ঘর বাড়ি সব পুরা সরকার করে দেবো। আমি কিন্তু কথা খুব পরিষ্কার বলতেছি, এটা মনে করেন আমি ভয় দেখাচ্ছি। কোন কোন রাজনৈতিক মহল সেই জুলাই বিপ্লবের সঙ্গে গাদ্দারি করার চিন্তা করছে। মনে রাখবেন, শহীদের রক্তের সঙ্গে যদি কেউ গাদ্দারি করে, যুদ্ধাহত জুলাই যোদ্ধাদের যদি তাদের ত্যাগ আর কোরবানির সাথে কেউ গাদ্দারি করে, মনে রাখবেন ইতিহাস তাদেরকে ক্ষমা করবে না। দুর্ভাগ্য বলতে হয়, আজ সেই বেগম জিয়ার নাম নিয়ে যারা রাজনীতি করেন, তারা আলেম ওলামাদেরকে, ইসলামপন্থীদেরকে হুমকির ভাষায় কথা বলেন। যদি এটা করেন আপনারা, তাহলে আপনারা বেগম জিয়া, শহীদ জিয়ার আদর্শ থেকে বিচ্যুত সৈনিক আপনারা। খবরদার! এদেশে আলেম ওলামারা কচুরি পানার মতো ভেসে আসে নাই। এদেশের ইসলামপন্থীরা তারা ভাড়াটিয়া থাকে না। হুমকি দিয়ে কথা বলবেন না, সম্মান দিতে শিখুন, মর্যাদা দিতে শিখুন। জামাত কেন বাংলাদেশে এসে রাজনীতি করবে? জামাত ইসলাম তো সরকারে আসার প্রশ্নই ওঠে না। এই যে আপনারা যারা বলেন তারা ওয়েট করেন, বেশিক্ষণ নাই। এরপরে দেখবেন বাংলাদেশের মানুষ কিভাবে ভোট সেন্টারে যে কেমনে সিল মারতেছে, খালি দেখবেন, খালি দেখবেন, খালি দেখবেন। এবারের ভোটের দিনে ভোট চুরি করতে আসলে তার স্থান হবে হাসপাতাল, জানিয়ে দিয়েছেন এনসিপি নেতা পঞ্চগড় 1 আসনের প্রার্থী সারজিৎ আলম। আমার মনে হয় সেই মানসিকতা আর প্রস্তুতি নিয়েই ভোট কেন্দ্রে আপনারা যাবেন। 12 তারিখ সারাদিন আপনাদের যথেষ্ট পরিশ্রম করতে হবে, যথেষ্ট সাহসিকতার পরিচয় দিতে হবে, যথেষ্ট ঝুঁকির ভিতরে থাকতে হবে। নিজেদেরকে প্রচণ্ড ঝুঁকির ভিতর দিয়ে নিয়ে যেতে হবে। যে যতটুকু ঝুঁকি নিতে পারবেন, সেই ঝুঁকি অনুযায়ী কিন্তু নিজের ফলটুকু ঘরে তুলতে পারবেন। কারণ এই নির্বাচনে চোখ বন্ধ করে থাকার কোনো সুযোগ নেই। নির্বাচনের আগ মুহূর্তে বিএনপি তাদের ব্যর্থতা আড়াল করতে ব্যর্থ চেষ্টা করছে। আগ মুহূর্তে বিএনপির বিরাট ব্যর্থতা জনগণের কাছে দিবালোকে না স্পষ্ট হয়েছে। তারেক জিয়া নিজেই তো দুর্বলতা, ব্যর্থতা ফাঁস করে দিলেন। তারেক জিয়ার যে ইপিএস না উপদেষ্টা না কি আছে, আমাদের দেশটা না এই চাপা বাজার মিথ্যাবাদিতে ভুলে গেছে গা। মানে যে দুইটা পয়সা পায় হ্যাঁ লাফায়া পড়ে, সেটা ভার্চুয়াল মিডিয়াতে হোক আর পত্রিকায় হোক আর টেলিভিশনে হোক। মানে মিশা কথা আর বাক্স খুললে বইয়া যায়। মানে কোনো মানে নাকে মুখে কোনো লজ্জা নাই। কিরো বুঝায় কম কয় দেখেন না জরিপ, এই জরিপ দিয়ে আমরা কি করব কোনছে দেখি। এই যে জরিপ, এক জরিপ ঘুমে তুইটা কইতেছে বিএনপি 288টা সিট পাইব। তাহলে ইলেকশনটা তো হারলো কিতা, ইলেকশনটা বন্ধ করে দিন। বিএনপি যদি 288টা পায় তাহলে ইলেকশন করতেছেন কি লিগা? আসসালামু আলাইকুম। আজকের গুরুত্বপূর্ণ সংবাদে আপনাদের স্বাগতম। ভিডিওর শুরুতেই বুঝতে পেরেছেন আজকের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সময়োপযোগী। তাই অনুরোধ থাকবে ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন। যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন, যেন সবার আগে সর্বশেষ ও নির্ভরযোগ্য সংবাদ পেয়ে যান। যারা ইতিমধ্যেই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা একটি লাইক দিয়ে ভিডিওর মূল বিস্তারিত অংশ দেখে আসি। 12 তারিখ সারাদিন আপনাদের যথেষ্ট পরিশ্রম করতে হবে, যথেষ্ট সাহসিকতার পরিচয় দিতে হবে, যথেষ্ট ঝুঁকির ভিতরে থাকতে হবে। নিজেদেরকে প্রচণ্ড ঝুঁকির ভিতর দিয়ে নিয়ে যেতে হবে। যে যতটুকু ঝুঁকি নিতে পারবেন, সেই ঝুঁকি অনুযায়ী কিন্তু নিজের ফলটুকু ঘরে তুলতে পারবেন। কারণ এই নির্বাচনে চোখ বন্ধ করে থাকার কোনো সুযোগ নেই। দেখছেন যে চারিদিকে অস্ত্র উদ্ধার চলছে। যৌথ বাহিনী বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল এদের ঘর থেকে অস্ত্রের কারখানা আবিষ্কার করছে, অস্ত্রের গুদাম আবিষ্কার করছে। বানিয়ে বলছি না, এই যে দেখুন ভিডিওটা। খুঁজো তো, চোখের ভিতরে খুঁজো। স্যার ম্যাগাজিন আছে? ঠিক আছে। পাইছো? ম্যাগাজিনটা খুলো, কয়টা আছে? খুলো।
এই ভিডিওটা কোথাকার? গতকাল সাভারের ছাত্র দলের কেন্দ্রীয় একজন যুগ্ম সাধারণ সম্পাদক নাহিদের ঘর থেকে এটা উদ্ধার করা হয়েছে। এরকম শুধু এক নাহিদ নয়, বাংলাদেশের আনাচে কানাচে এরকম হাজার হাজার নাহিদ এই অস্ত্রের কারখানা নিয়ে বসে আছে। এই অস্ত্রগুলো কোথা থেকে আসছে জানেন আপনারা? অত্যন্ত নির্ভরযোগ্য সূত্রে খবর পাওয়া গেছে এই অস্ত্রগুলো আসছে সীমান্তের ওপার থেকে, অর্থাৎ ভারত এখানে সরাসরি অস্ত্র পাঠাচ্ছে। কার হাতে? বিএনপির নেতাকর্মীদের হাতে। কারণ কি? বিএনপি নেতাকর্মীদের হাতে অস্ত্র পাঠানোর কারণ কি সেটি আপনারা ইতিমধ্যেই বুঝে গেছেন। বিএনপি মাজায় গামছা বেঁধে লেগেছে, তারা এই নির্বাচনের মাধ্যমেই আওয়ামী লীগকে বাংলাদেশে ফিরিয়ে আনতে চায়। আওয়ামী লীগের নেতাকর্মীদের কাছে ভারতের কাছে এই মর্মে প্রতিশ্রুতি ব্যক্ত করেছে যে তারা ক্ষমতায় গেলে আওয়ামী লীগকে পুনর্বাসন করবে, তাদেরকে রাজনীতিতে ফিরিয়ে আনবে, বাংলাদেশে ফিরিয়ে আনবে, সমস্ত বিচার টিচার সবকিছু আর হবে না। এই ভরসা পেয়েই কিন্তু ভারত বিএনপিকে শেখ হাসিনাকে যেরকম সহযোগিতা করেছিল সেই ধরনের সহযোগিতা করতে প্রস্তুত হয়েছে। ভারত আগে শেখ হাসিনার পক্ষে ওকালতি করেছিল না, নির্বাচনের ব্যাপারে বলতো যে নির্বাচন তাদের আভ্যন্তরীণ ব্যাপার, তারা যেরকম খুশি চালাক, আমাদের এখানে কোনো কথা নেই। কিন্তু এখন আবার বারবার তারা বলছে শেখ হাসিনাকে নাও, ওকে খেলতে নাও, ওকে খেলতে নাও। আর এটা বিএনপি গ্রহণ করেছে। বিএনপিকে কথা বলেছে বারবার যে আওয়ামী লীগ না হলে পরে তোমরা খেলবা কার সাথে? জামাতের সাথে তোমরা খেলবা, জামাতের সাথে কি তোমাদের খেলা উচিত হবে? এটি বুঝাইছে। আর ভারতপন্থী আমাদের দেশের যারা বিএনপি আছে এরা ওটা বুঝেছে, বুঝে এখন তারা জামাতকে এখান থেকে মাইনাস করতে চাচ্ছে। মানে জামাতের সাথে তাদের বসতেও এখন কষ্ট। হ্যাঁ, জামাত এত অচ্যুত হয়ে গেছে। বানিয়ে বলছি না, এই যে শাহেদ আলম, বিরানি আলম, তারপরে ডক্টর জাহেদ, এগুলো কারা? সব ভারতীয় প্রোডাক্ট। জামাত আমির যখন তারেক রহমানকে ডিবেটের আহ্বান জানালেন, তখন ডক্টর জাহেদ এখানে কি কুযুক্তি দিয়েছে আপনারা কি শুনেছেন? শুনেছেন নিশ্চয়। সে বলছে জামাত আমির আহ্বান জানিয়েছে তারেক রহমানের, উনি আহ্বান জানালেই কি তার সাথে বসতে হবে? তারেক রহমান কি জামাতের মতো এরকম একটা দলের সাথে বসার সুযোগ দিবেন? তাকে স্পেস দিবেন? জামাতকে কাছে বসে তাকে যাতে তুলবেন? তারেক রহমানের পাশে বসার যোগ্যতা জামাত আমিরের আছে? তারেক রহমানের কাছে উনি বসতে পারলেই তো উনি বাংলাদেশে প্রাসঙ্গিক হয়ে গেলেন। চিন্তা করতে পেরেছেন? তিনি ফরিদপুরে গিয়ে বললেন যে এখানে সয়াবিন চাষ হয়। কুমিল্লায় যেয়ে বলছেন যে এখানে ইপিজেড করবো, অলরেডি সেখানে আছে। চট্টগ্রামে গিয়ে বলছেন যে এখানে বাণিজ্যিক রাজধানী করবো, যেটা অলরেডি বাণিজ্যিক রাজধানী। তো এই যে কিছু অপ্রাসঙ্গিক মানে কথা বলে ফেলেছেন বলে তিনি যথেষ্ট ট্রলের শিকার হচ্ছেন। এখন আজ নাসিরউদ্দিন পাটোয়ারি বলছেন যে তিনি না জানি কখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসে বলেন যে এখানে আমরা একটা ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করবো। নাসিরউদ্দিন পাটোয়ারি আসলে এটা অন্যরকম একটা জিনিস। এরকম জিনিস বাংলাদেশের রাজনীতিতে খুব দরকার। এই ছেলেকে যদি আমরা সংসদে না নিতে পারি তাহলে বাংলাদেশের সংসদ প্রাণবন্ত থাকবে না। তো যাই হোক, তো এই যে তারেক রহমান যে এই যে অপ্রাসঙ্গিক কথাগুলো বলে ফেলেছেন, এগুলো জামাত আমির তো নিয়ে আসতেন ডিবেটের ভিতরে। তারপরে দ্বিতীয় যে কাজটা করতেন, যে তিনি ভবিষ্যৎ প্ল্যান বলতেন, কি করতে চাই এই জনগণকে, আমার দেশকে কোথায় নিয়ে যেতে চাই, ভবিষ্যতের গল্প বলতেন। তারেক রহমানের কাছে আপাতত ভবিষ্যতের কোনো গল্প নাই, তার কাছে শুধু আছে একটা গল্প। তিনি এবং তার দলের লোকজন শুধু বলছেন যে তোমরা দয়া করে তোমাদের দুহাই, তোমাদের পায়ে পড়ি, 12 তারিখ পর্যন্ত চাঁদাবাজি বন্ধ রাখো। এতটুকু 12 তারিখ পর্যন্ত তার প্ল্যান হচ্ছে, 12 তারিখ পর্যন্ত। তো 12 তারিখের পরে আপনি চাঁদাবাজি বন্ধ রাখবেন, তাহলে 12 তারিখের পরে গিয়ে কি মাল কোষা দিয়ে লাগবেন? আপনার দল কি মাল কোষা দিয়ে লাগবে? যাই হোক, তো এই যে অবস্থা যখন তখন চারিদিকে যখন এই অস্ত্র উদ্ধার হচ্ছে, বিভিন্ন যুবদল, স্বেচ্ছাসেবক দলের নেতাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে, অস্ত্রের গুদাম সহ হাজার হাজার অস্ত্র উদ্ধার করা হয়েছে। এই অস্ত্রগুলো ওই যে আগেই বলেছি যে ওই ভারত ওই পার থেকে পাঠিয়ে দিয়েছে এখানে অস্থিতিশীল পরিবেশ তৈরি করার জন্য। তাহলে তারা কিন্তু দুইটা ভাবে কাজ করছে। এক হচ্ছে ধর্মীয় সম্প্রদায়কে লাগিয়ে দিয়েছে জামাতের বিরুদ্ধে, সেটা হচ্ছে চরমনাই এবং এই বাবুনগরী। আর মাঠে শক্তি প্রদর্শন করে পেশি শক্তি দিয়ে লাগিয়ে রেখেছে হচ্ছে বিএনপিকে। সীমান্তের ওপার থেকে অস্ত্রগুলো পাঠিয়ে দিয়ে তাদের প্রত্যেকের ঘরে ঘরে পৌঁছে দিয়েছে। হাজার হাজার অস্ত্র উদ্ধার হয়েছে, আপনারা আশ্চর্য হয়ে যাবেন। এই অস্ত্র, এত অস্ত্র হঠাৎ করে বিএনপির কাছ থেকে কোথায় থেকে আসলো? এই অস্ত্রগুলো শেখ হাসিনা থাকা অবস্থায় ছিল না? এই মাত্র কয়েকদিনের ভিতরে এত অস্ত্র উদ্ধার হচ্ছে। তো যাই হোক, এটা একটা ভালো খবর। তো এই ভালো খবরের ভিতরেই আপনাদের একটু চোখ কান খোলা রাখতে হবে, এই কারণে যে এখানে হয়তো যারা অস্ত্র উদ্ধার করছে তারা আপনাদেরকে এই দিকে দৃষ্টি আবদ্ধ রেখে তলে তলে অন্য কোনো কিছু করে ফেললো। যদিও আমরা এটা বিশ্বাস করি না, কারণ এই সেনাবাহিনীর ভিতরে এখন দেশপ্রেমিক সেনাবাহিনীর অভাব নেই, অল্প মুষ্টিমেয় কয়েকজন ছাড়া। সরকারের ভিতরে কিছু সাবেক আমলা আছে, শেখ হাসিনার আমলের আমলা, এইগুলো চরম দুষ্টু এবং আগা গোড়া আপাদমস্তকেরা দুর্নীতিপরায়ণ। এরা চাচ্ছে, এবং শেখ হাসিনা যে সমস্ত ছাত্রলীগ যুবলীগের প্রশিক্ষিত ক্যাডারদেরকে এইখানে ঢুকিয়ে গেছে, পুলিশে, সেনাবাহিনীতে, ডিজিএফআই বা আমলাদের বিভিন্ন জায়গায় যেখানে যারা ঢুকিয়েছে, যাদেরকে ঢুকিয়েছে, তারা এখানে চাচ্ছে বিএনপিকে যেভাবেই হোক ক্ষমতায় আনতে। কিন্তু মাঠের চিত্র ভিন্ন। মাঠ আবার বলছে বিএনপি আউট, জামাত ইন। তার মানে নির্বাচন যদি হয়, জামাত নিঃসন্দেহে 230 থেকে 40টা আসন জামাত পেয়ে যাবে এই জোট। তো এইটা তো তাদের কাছে এই জরিপ আছে, এটা ঠেকানোর জন্য কিন্তু তারা উঠে পড়ে লেগেছে। তাহলে এমন হতে পারে যে অস্ত্র উদ্ধার করছে, এইটা আপনাদেরকে বুঝিয়ে ভিতরে ভিতরে কাজ করে ফেলবে। আর বর্তমান যে সিসি, প্রধান নির্বাচন কমিশনার, ইনি কিন্তু প্রচন্ডভাবে পক্ষপাত দুষ্ট একজন মানুষ। ওনার কাছে সুষ্ঠু নির্বাচন কোনো মতো অবস্থায় আশা করা যায় না। এখন আপনারা যদি চাপে ফেলে তাকে বাধ্য না করেন, তাহলে কিন্তু উনি এলোমেলো করে ফেলবে। তার প্রথম পদক্ষেপ কিন্তু আজ নিয়েছিলেন। কি নিয়েছিলেন? উনি ঘোষণা করে দিলেন না যে কেন্দ্রের 400 গজের ভিতরে কেউ ফোন নিয়ে প্রবেশ করতে পারবে না। তার মানে কি?
কেন্দ্রে যদি কেউ 400 গজের ভিতরে ফোন নিয়ে প্রবেশ না করতে পারে, তাহলে ওই কেন্দ্রের ভিতরে যত আকাম কুকাম হবে, যাতে কোনো প্রমাণ না থাকে, বিনা বাধায় যাতে ওনারা আকামগুলো করতে পারে। কারণ কি, এই মোবাইলের উপরে ওনারা এত আক্রোশ কেন? আক্রোশ আছে কারণ মেইন স্ট্রিমের মিডিয়া সব অলরেডি বিক্রি হয়ে গেছে। প্রত্যেকেই একেবারে চাটতে পায়ের জুতা খুলে ফেলছে। শেখ হাসিনাকে যেরকম চাটতো, এখন এই এদেরকে একেবারে পুরা বিক্রি হয়ে গেছে, এগুলো মেরুদণ্ডহীন। কিন্তু এই মজো সাংবাদিক অর্থাৎ মোবাইল জার্নালিস্ট, এদেরকে কিন্তু কিনতে পারে নাই। এরা যার কাছে যা শোনে হুবহু এটাই তারা প্রচার করে। তো এইটার কাছে মেইন স্ট্রিমের মিডিয়া মার খেয়ে যাচ্ছে, তারাই বাটপারি করতে পারছে না। তাহলে এদেরকে কি করে থামাতে হবে? এইবার সিইসি কে বললেন যে শোনেন, আমরা কিন্তু আর কিছু করতে পারছি না, কারণ মাঠে লক্ষ লক্ষ মোবাইল সাংবাদিক আছে, এরা কিন্তু প্রকৃত সত্যটা তুলে ধরে, যার কারণে আমরা ওই চুরি জামালি বাটপারি করতে গেলেও এটা ধরা পড়ে যাই, তো আপনি ওদেরকে থামান। তখন ওই যে বললেন যে মোবাইল নিয়ে যাওয়া যাবে না। তো সাথে সাথে নাহিদ ইসলাম, জামাত ইসলামের আমির, হুঙ্কার দিলেন এটা কোনো মতো অবস্থায় মেনে নেওয়া হবে না। পরে অবশ্য ওইটা উইথড্র করে নিছে ইসি। তার মানে কিন্তু টেস্ট করতে চাচ্ছিল, ঠিক আছে, টেস্ট করতে চাচ্ছিল। কিন্তু আশ্চর্যজনকভাবে আমরা লক্ষ্য করেছি বিএনপি এখানে নীরব ভূমিকা পালন করেছে, কোনো কথা বলে নেই। তার মানে তাদের পরামর্শেই এটা হয়েছে যে যাতে মোবাইল এখানে না যায়। মোবাইলে তারাও তাদের ব্যাপক ভয়, কারণ এই যে মেসাকার অবস্থা, সারা দেশে নারীদের যে লাঞ্ছিত করেছে, শফিকুল ইসলাম মাসুদ যেটা ক্যান্ডিডেট, সেখানে একজন গর্ভবতী মেয়েকে পেটের উপর লাথি মেরেছে। এটা চিন্তা করতে পারেন? মা বোনেরা যে সিদ্ধান্ত কি খামাখা নিয়েছে, এদেশের 99% মা বোন সিদ্ধান্ত নিয়েছে তারা জামাত ইসলামকে ভোট দেবে। তাদের এই ব্রুটালিটি তারা দেখেছে সারা দেশে, এটা কিন্তু এই মোবাইল সাংবাদিকদের কল্যাণে সম্ভব হয়েছে। সুতরাং আপনাদের আরো একটু সজাগ থাকতে হবে। তাহলে এটা কিন্তু তাদের ইসির পরিকল্পনা কিন্তু ভেস্তে গেল। এটা তারা চেয়েছিল যে এটা দিয়েই আকামটা করবে, তো এই পরিকল্পনা যেহেতু ভেস্তে গেল, তাহলে কিন্তু তারা ভিতরে ভিতরে গোপনে গোপনে আরো যে গুরু করবে না, এটা কিন্তু বিশ্বাস করা যায় না। সুতরাং আপনারা একেবারে নিশ্চিন্তায় নির্ভাবনায় থাকেন না, চোখ কান খোলা রেখে আপনাদের প্রয়োজনে মোবাইলে 30 জিবি 40 জিবি 50 জিবি করে ডাটা রাখবেন, সারা দিন ধরে লাইভ করবেন, লাইভে থাকবেন, যেন একটা শুজ পড়ার শব্দও যাতে বাদ না যায়। সুতরাং দাঁতে কামড় দিয়ে পড়ে থাকেন। ভোট কেন্দ্র দখল যদি রোধ করতে পারেন, ভোট ছিনতাই ভোট ডাকাতি যদি রোধ করতে পারেন, বিজয় নিয়ে ঘরে ফিরবেন আপনারা ইনশাআল্লাহ। নির্বাচনের আগ মুহূর্তে বিএনপি তাদের ব্যর্থতা আড়াল করতে ব্যর্থ চেষ্টা করছে। আগ মুহূর্তে বিএনপির বিরাট ব্যর্থতা জনগণের কাছে দিবালোকে না স্পষ্ট হয়েছে। তারেক জিয়া নিজেই তো দুর্বলতা ব্যর্থতা ফাঁস করে দিলেন। তারেক জিয়ার যে টিপিএস না উপদেষ্টা না কি আছে, এক সাবেক শিবির, আবার সাবেক আওয়ামী লীগ, ভুয়া পিএইচডি মাহাদি আমিন, তো এরাই তো ফাঁস করে দিয়েছে। এখন মির্জা ফখরুল দেখছেন যে ঘটনা উল্টো দিকে যাচ্ছে, এখন পরিস্থিতি ধামাচাপা দেওয়ার চেষ্টা করছেন, ব্যর্থতা আড়াল করার চেষ্টা করছেন। তো দর্শক, নির্বাচনে ইঞ্জিনিয়ারিং এর আশঙ্কা নেই, বিএনপি এবার ল্যান্ডস্লাইড জয় পাবে, এই কথা বলছেন মির্জা ফখরুল। দেখেন মজার একটা সমীকরণ। আমি প্রথমে সূত্রটা বলি। সূত্র হচ্ছে যে যারা ভিক্টরি পাবে, যারা বিজয়ী হবে, তারা কিন্তু সেই নির্বাচনকে বিতর্কিত বলে না, তারা আশাবাদী থাকে এবং কোনো চ্যালেঞ্জ থাকলে সেটা তারা ওভারকাম করে। বিতর্কিত বলে তারা পিছু হটে না, অথবা ধোঁয়াশার মধ্যে রহস্য রেখে দেয় না। যেমন জামাত যে কাজটা করেছে, যেমন সর্বশেষ একটা মহা কারচুপির সিদ্ধান্ত নিয়েছিল নির্বাচন কমিশন বিএনপির পরামর্শে, মোবাইল ফোন নিয়ে ভোট কেন্দ্রে ঢোকা যাবে না এই বিষয়ে। তো সেখানে মোবাইল ফোন নিয়ে ভোট কেন্দ্রে ঢোকা যাবে না, তো জামাত এটাকে ষড়যন্ত্র আখ্যা দিয়ে নির্বাচন কমিশন ঘেরাও টেরাও করার কথা বলে তারা এই সিদ্ধান্ত বাতিল করিয়ে ঘরে ফিরেছে। এবং জামাতের আমিরের কাছে দীপ্তি চৌধুরী প্রশ্ন করেছেন যে পরিবেশ কেমন, কোনো আশঙ্কা দেখছেন কিনা। হ্যাঁ, জামাত বলছে যে সমস্যা কিছুটা আছে, কিন্তু আমরা এটা হতে দেব না, নির্বাচন সুষ্ঠু হতেই হবে, আমরা সুষ্ঠু করে দেখিয়ে দেব। এটা হচ্ছে বিজয়ী দলের ভাব। আর যারা পরাজিত হবে তাদের উসুল হচ্ছে যে না, এটা ষড়যন্ত্রমূলক নির্বাচন হতে যাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি, আমাদের ফাঁসানো হচ্ছে। এই যে বোরখা কিনেছে, এই ভুয়া ব্যালট পেপার বানিয়েছে, সিল বানিয়েছে, আমেরিকার সাথে হাত মিলিয়েছে, ভারতও রাজি হয়ে গেছে, ক্ষমতায় তারাই আসবে ভোট চুরি করে, সুষ্ঠু নির্বাচনে না। এটা হচ্ছে পরাজিতদের ন্যারেটিভ। তো একদিকে মির্জা ফখরুল বলছেন যে ভুয়া সিল বানায়, ব্যালট পেপার বানিয়েছে জামাত। মাহাদি আমিন, তারেক জিয়ার উপদেষ্টা, নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র বিএনপির, তিনি স্পষ্টভাবে বলেছেন যে জামাত নাকি লক্ষ লক্ষ বোরখা বানিয়েছে, হিজাব নিকাব বানিয়েছে ভোট চুরি করার জন্য। এই কথা আবার ইশরাক কিংবা শহীদুদ্দিন চৌধুরী এনি, এদের কথা হচ্ছে যে সূক্ষ্ম ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর সম্ভাবনা রয়েছে, প্রশাসন জামাতের প্রতি ঝুঁকে পড়েছে, এটা অনেকে বলছে। তো এই কথাগুলোর বিপরীতে মির্জা ফখরুল যে কথা নির্বাচনে ইঞ্জিনিয়ারিং এর আশঙ্কা নেই, এটা কোনো মিল আছে? তাহলে বেমিল কথা কেন? বিএনপির সিনিয়র বিএনপির নেতৃত্বের মধ্যেই নির্বাচন সংক্রান্ত যে হিসাব নিকাশ, এগুলো এলোমেলো। বিএনপি হাইকমান্ডের মধ্যেই তো হিসাব নিকাশ ঠিক নাই। তো দর্শক, এখানে নির্বাচনে ইঞ্জিনিয়ারিং আশঙ্কা নেই, বিএনপি এবার ল্যান্ডস্লাইড জয় পাবে। এই বক্তব্যের তাৎপর্য হচ্ছে বিএনপি পরিস্থিতি আড়াল করতে চায়। কারণ বিএনপি দেখেছে যে আমরা যদি এইটা বলতে থাকি যে এই যে বোরখা বানিয়েছে, হিজাব নিকাব বানিয়েছে, এতে আরো উল্টো অ্যাকশন। কারণ আমরাই তো এর ফলাফলটা বিএনপি দেখিয়ে দিচ্ছি, এটা হচ্ছে পরাজিতদের আলামত, অবস্থা খারাপ। তো এখন বিএনপি বলছে যে না না না, ইঞ্জিনিয়ারিং এর আশঙ্কা নেই। এবং শুধু বিএনপি না, বিএনপির লাস্ট কয়েকদিন যাবত কিন্তু প্রচন্ড হতাশ ছিল, শুধু নেগেটিভ কথাবার্তা বলতো। এই নেগেটিভ কথাবার্তায় জাতি স্পষ্ট বুঝে গেছিল যে বিএনপি কার্যত পরাজয় মেনে নিয়েছে। আমি একটা কথা বলেছি যে বিশেষ করে তারেক রহমানের ভুলভাল বক্তব্যের কারণে আবার
বিটিভিতে ভাষণ দেওয়ার যে সুযোগ পেয়েছেন সেখানে ক্ষমা চেয়ে ফেলেছেন। এই ক্ষমা চাওয়া মানে নিজেরা যে দুর্নীতির 5 বার চ্যাম্পিয়ন ছিল, বিশ্ব চ্যাম্পিয়ন, ওইটাকে এক প্রকার স্বীকৃতি দেওয়া, আত্মস্বীকৃতি অপরাধী বিএনপি এখন। তো এটা বানিয়েছেন। আবার ভুলভাল কথায় ফরিদপুরে সোয়াবিন, কুমিল্লা ইপিজেড, আবার সেই যশোরে চিনিকল, এরকম হাবিজাবি, আবার আয়সা রাদিয়াল্লাহু না, হযরত আয়সা, বদর যুদ্ধের সে প্রধান সেনাপতি, এরকম হাবিজাবি কথাবার্তা বলে বিএনপির অবস্থা খারাপ করে ফেলেছে তারেক জিয়া। এখন শেষের দিকে এসে আবার জরিপেও ধরা খেয়েছে। বিএনপি জরিপে নাকি এগিয়ে। কোন জরিপে? 300 আসনের উপর জরিপ করেছে 300 জন ছাত্রদল, জরিপের স্যাম্পল 300 জন, 300 আসনের জরিপে 300 জন অংশগ্রহণ করে। আপনি চিন্তা করেন যে কি জরিপ করেছে। তার মধ্যে আবার তাতেও জামাত প্রায় 30%-এর কাছাকাছি ভোট পেয়েছে। তাহলে আপনি চিন্তা করেন, আবার জরিপকারী প্রতিষ্ঠানের নাম ন্যাশনালিস্ট রিসার্চ ফোরাম, মানে বিএনপি, বোঝাই যায়। তো এগুলোও দেখা যাচ্ছে ধরা খেয়েছে, অবস্থা খারাপ, সবকিছু এলোমেলো। তো এই কারণে শেষের দিকে এসে বিএনপি একটু কৃত্রিম ভাবে আত্মবিশ্বাসী হিসেবে নিজেদেরকে উপস্থাপন করতে যাচ্ছে। এই জন্য ছাত্র দলের ছেলেরাও না এবার আমরা জিতবো, আর কোনো সুযোগ না, আমরা জিতে গেছি, 12 তারিখের পর দেখবো এই ঢাবি বিসি কোথায় যাবে, এইসব হাবিজাবি আত্মবিশ্বাস দেখানোর চেষ্টা করছে। কারণ একদিন রাম ধরা খেয়েছে, এইসব নিকাশ এলোমেলো। তো এখন আসল ধরাটা তো এই জায়গায় খেয়েছে যে তারেক জিয়া থেকে শুরু করে বিএনপির তারেকপন্থী সমস্ত নেতা বলছে যে ষড়যন্ত্র হচ্ছে। তারেক জিয়া নিজে বলেছেন নির্বাচনী ষড়যন্ত্র হচ্ছে, এবং অন্যান্য নেতারা বলেছেন যে সূক্ষ্ম ইঞ্জিনিয়ারিং চলছে বিএনপিকে হারিয়ে দিতে। আর এখানে মির্জা ফখরুল বলছে না, ইঞ্জিনিয়ারিং এর আশঙ্কা নেই। তার মানে কথা কাজে তো মিল নাই। বিএনপির নেতৃত্বের মধ্যেই হিসাব নিকাশ এলোমেলো, এক এক গ্রুপ এক এক কথা। আসলে বাস্তবতা হচ্ছে বিএনপি হতাশ, এই গ্রুপটাই হচ্ছে সঠিক, তারেক জিয়া গ্রুপ, যারা নেগেটিভ কথা বলে। আর মির্জা ফখরুল এতদিন ওই নেগেটিভ কথাই বলে আসেন। তবে এখন এই যে ইঞ্জিনিয়ারিং আশঙ্কা নেই, এটা কেন বলছেন? এটা রহস্য মজার। এটা হচ্ছে ব্যর্থতা আড়াল করতে। তো বিএনপি এখন ব্যর্থতা আড়াল করে কৃত্রিমভাবে একটু আত্মবিশ্বাসী সাজতে চায়, কিন্তু লাভ নাই। দেখি মির্জা ফখরুল কি বলছেন। এবারে নির্বাচনের চেক অ্যান্ড ব্যালেন্স ও কাউন্টার ব্যালেন্স সঠিকভাবে থাকায় নির্বাচনে তথাপিত ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর আশঙ্কা নেই বিএনপি। আচ্ছা, এত সুন্দর চেক অ্যান্ড ব্যালেন্স অ্যান্ড কাউন্টার ব্যালেন্স আছে, ওই এতদিন তো বলতো যে আওয়ামী লীগ নাই, জমে উঠছে না, আওয়ামী লীগ থাকলে ভালো হতো, শেখ হাসিনা থাকলে ভালো হতো। আপনি নিজে বলেছেন, ফখরুল সাহেব, মেজর হাফিজ বলেছে যে না, আওয়ামী লীগ থাকলে ভালো হতো, আপনারা আওয়ামী লীগকে চান। এখন বলেন যে না, চেক অ্যান্ড ব্যালেন্স আছে, কাউন্টার ব্যালেন্স আছে। কাউন্টার ব্যালেন্সকে আকাশ থেকে নাজিল হয়েছে। আপনাদের কথা কাজে কোনো মিল নেই, বোঝা গেল। সংবাদ কর্মীরা ইলেকশন ইঞ্জিনিয়ারিং সম্পর্কে জানতে চাইলে মির্জা ফখরুল বলেন, আমরা দলগতভাবে এখনো সেভাবে চিন্তা করিনি, তবে ইলেকশন ইঞ্জিনিয়ারিং কিছুটা উদ্বেগ থেকে যায়, কারণ ওই একটু আছে, একটু কৃত্রিমভাবে আত্মবিশ্বাস দেখানোর চেষ্টা করছেন, আবার দুর্বলতা ঢাকতে পারছেন না। রাখতে পারবেন কিভাবে? কারণ আপনারা তো জানেন, ওই যে বিএনপির এক ছাত্রী আছে শাহেদ, বিরানি শাহেদ বলা হয়, শাহেদ টকশোতে গেছে, একজনের কঠিন ধোলাই দিয়েছে যে আপনারা তো জানেন যে নারী ভোট কারা পাবে। ওই ডাকসুরাকে বলেছেন যে নারী ভোটের মেকানিজমে শিবির হয়ে যাবে এবং উত্তম। এখন দেখছেন জাতীয় নির্বাচনে নারী ভোটারদের বিপ্লব কার্যত জামাতের পক্ষে। চুপচাপ বসে আছে শাহেদ, কোনো কথা বলছে না। এর মানে বিএনপি জানে আসলে অবস্থা তাদের নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। এখন তাদের ব্যর্থতা আড়াল করার একটু ব্যর্থ চেষ্টা। আসসালামু আলাইকুম। সকালে বাংলাদেশে ফোন করছিলাম, বুঝছেন, ওই বিভিন্ন বন্ধু বান্ধবের সাথে জিজ্ঞাসা করতেছি কি অবস্থা, আর তো একদিন আসে মাত্র ইলেকশনে, কি করতেছো? বলে মন খারাপ। আমি কেন? কয় সেই কোলাহল নাই, সেই ভোট চাওয়াচাওয়ি নাই, রাস্তার মিছিলের শব্দ নাই, কেমন যেন একটা মেয়ের মেলা ভাব লাগতেছে। আমি বললাম হ্যাঁ, এটা তো হবেই, কারণ এখন তো মিছিল করা নিষেধ। কাজে আরেকটা দিন কি অবস্থা বুঝতেছো কি? কয় ভাই কি বুঝবো, মানে বাংলাদেশটা হয়েছে কি, মানে আপনারা তো বিদেশে থাকেন, মানে আমার বলতেছে আপনারা তো বিদেশে থাকেন, ওখানে চাপাবাজ কম থাকে, মিথ্যাবাদী কম থাকে। আমাদের দেশটা না এই চাপাবাজ আর মিথ্যাবাদীতে ভুলে গেছে গা। মানে যে দুইটা পয়সা পায় হ্যাঁ লাফায়া পড়ে, সেটা ভার্চুয়াল মিডিয়াতে হোক আর পত্রিকায় হোক আর টেলিভিশনে হোক, মানে মিশা কথা আর বাক্স খুললে বইয়া যায়। মানে কোনো মানে নাকে মুখে কোনো লজ্জা নাই। কিরো বুঝায় কম কয় দেখেন না জরিপ, এই জরিপ দিয়ে আমরা কি করব কোনছে দেখি। এই যে জরিপ, এক জরিপ ঘুমে তুইটা কইতেছে বিএনপি 288টা সিট পাইব। তাহলে ইলেকশনটা তো হারটা কিতা, ইলেকশনটা বন্ধ করে দিন। বিএনপি যদি 288টা পায় তাহলে ইলেকশন করতেছেন কি লিগা? আবার আরেক জরিপে কইতাছে না জামাত জিতবো। তো আমরা কোনটা বিশ্বাস করতাম? আমি তোমার কি মনে হয়? কয় আসলে জনগণ কিছু বুঝতে দিতেছে না, জনগণ চুপচাপ আছে, জনগণ একদম চুপচাপ, আর খালি এইদিক ওদিক নাক চোখ কান খুললা দেখতেছে কেটা কি কইতেছে, কোন নেতার কি ভাবসাব। যেরকম ধরুন গতকালকে যে ভাষণ দিল আমাদের, মানে অনেকেই দিয়েছেন, তার মধ্যে ধরেন আমরা দুজনের ভাষণকে যদি ধরি, সেটা ডক্টর শফিকুর রহমান এবং জনাব তারেক রহমান, দুজনের ভাষণই ভালো হয়েছে। মানে একই কথা বলেছেন, তারা তাদের নির্বাচনী ইশতেহার বলুন আর বিভিন্ন ধরনের আপনার যে জনসভা আছে বা করেছে, সেগুলো তো যে সমস্ত কথা বলেছেন সেসব কথাই তুলে ধরেছেন। তারেক রহমানের একটি কথা খুব ভালো লেগেছে যে উনি বলেছেন আমরা অতীতে যদি কোনো ভুলভ্রান্তি করে থাকি তাহলে ক্ষমা করে দেবেন। তো মানুষ অনেকেই এতে খুশি হয়েছে, অনেকেই তার প্রতি সিম্প্যাথাইজ হয়েছে। আবার অনেকেই কথা বলছে যে এই ধরনের কথা তো শেখ হাসিনাও বলছিল, মনে নাই? একদম ডাইরেক্ট দাঁড়ায়া আমরা অনেক ভুলভ্রান্তি করছি,
সব ক্ষমা করে দেন, এবার লাস্ট ভোট দেন, এবার আপনাদের জন্য সবকিছু করবো। এটা নিয়েও সমালোচনা হইতেছে। তবে তারেক রহমান যে স্বীকার করছে, এই জন্য তারেক রহমানকে আমি আমার আমি ব্যক্তিগতভাবে ওনাকে একটা ধন্যবাদ দিলাম। আর শফিকুর রহমান সাহেব অনেক কথা বলছেন, সেগুলো নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব পরের আরেকটা এপিসোডে। আমি এইখানে ওই প্রসঙ্গটা রেখে দিলাম। এখন এই যে আর মাত্র 1 দিন বা 2 দিন আছে, এখন মানুষ সবাই একদম চুপ হয়ে গেছে। আপনারা বাংলাদেশের যারা রাজনৈতিক সচেতন তাদের সাথে কথাবার্তা বলবেন, দেখবেন মুখে কুলু পাঠিয়ে দিছে, কোনো কিছু বলে না। মানে কে কারে ভোট দিবে কোনো কিছু বলতে চাচ্ছে না। কারণ আমরা বাংলাদেশের এমনও জায়গায় জায়গায় দেখছি যে কোনো একটা দল মিটিং করে বলতেছে, সেটা অবশ্য ঢাকা শহরে না, ঢাকার বাইরে আপনারা অনেক কন্টেন্ট দেখছেন, যে কোনো একটা দল দাঁড়ায় বলতেছে যে আমাদের অপোজিটে যারা ভোট দিবে তাদেরকে আমরা এই গ্রামে থাকতে দেবো না। এরকম থ্রেটনিংও তো আসছে। যাকে মানুষ সব শুনতেছে, মানুষ তো ভোট দিবে একটা ছোট্ট ঘরের মধ্যে, তাই না? সেই ঘরের মধ্যে সে থাকবে আর আল্লাহ থাকবে, আর একটা ব্যালট পেপার থাকবে, কেউ জানবে না, সে জানবে, আল্লাহ জানবে, আর সেই ব্যালট পেপারটা জানবে কে ভোট দিয়েছে। তো সেই খেলা যখন শুরু হবে, এর আগে আপনারা বলতে পারবেন না যে আসলেও বাংলাদেশের এই খেলা কোন দিকে যাচ্ছে, কোন দিকে চলছে ভোটের জোয়ার। এই যে বললাম না যে আপনি ইসেতে যাবেন, এই ভোট সেন্টারে যাবেন, যাওয়ার পরে আপনি ওইখানে বসে বসে ভোট দেবেন বা দাঁড়িয়ে দাঁড়িয়ে ভোট দেবেন অন্ধকার ঘরের মধ্যে, মানে চারিদিকে বেষ্টনী দেওয়া, এটার ভিতরে যায় কিন্তু মানুষ বিভিন্ন ধরনের ইলেকশন যেগুলো হয়, আমাদের রাষ্ট্রীয় ইলেকশন তো বহু বছর পর হইতেছে, কিন্তু ক্লাব বা বিভিন্ন সংস্থার যখন অনুষ্ঠান হয়, মানে ভোটের অনুষ্ঠান হয়, তখন কিন্তু আমরা দেখছি ভাই মোবাইল সাথে করে নিয়ে যায়, ওই আবার ছবি তুলে দেখায়, এই দেখ তোরে ভোট দিছি, এরকম ঘটনাও কিন্তু আছে। তো এইটা কিন্তু এইবার পারবে না বলে ভাবছিল বাংলাদেশের মানুষ, কারণ নির্বাচন কমিশন বইলা দিছিল যে তোমরা কেউ ভোটের আশেপাশে 400 গজের মধ্যে বা ভোটের আশেপাশে মোবাইল নিয়ে আইতে পারবা না। তো মোবাইল তো ভাই এখন এমন একটা মানে বাহন, মানুষ বউরে কোথাও থয়ে গেলে মনে করে ঠিক আছে ঘুরে আসি, পরে বলে নিয়ে আসে বলে, কিন্তু মোবাইল থয়ে গেলে কিন্তু 2 কথা দেয় না যে হ্যাঁ বাসায় ফিরত এসে মোবাইলটা নিয়ে পড়া যায়, সেটা আধা ঘন্টা ট্যুর হোক, 1 ঘন্টা ট্যুর হোক, আর বড় হলে তো কোনো কথাই নেই। তো এইভাবে কে যাবে ভোট সেন্টারে ভোট দিতে উইদাউট মোবাইল? মনে হয় না কেউ যাবে। তখনই এই সাদেক কাইম, নাহিদ, জামাত ইসলাম সবাই ঝাঁপাইয়া পড়লো যে নাও, এটা হইতে পারবে না, আপনারা এই খবর পাইছেন। তারপরে তারা তাদের সেই সিদ্ধান্ত পরিবর্তন করছে যে না, মোবাইল নিয়ে যাইতে পারবেন। এখানে মজার ব্যাপার দেখেন, বাংলাদেশের সমস্ত দলগুলা, ছাত্র দল থেকে শুরু করে, মানে ছাত্রদের দল থেকে শুরু করে, মানে ডাবসু, তারপর বিভিন্ন 11 দলের সবাই বলল যে আমরা এর ঘোর প্রতিবাদ জানাচ্ছি, মোবাইল অ্যালাউ করা হোক। কিন্তু বিএনপি বললো না। এটা নিয়ে কতটা রহস্য মানে চলছে বাংলাদেশে, বিএনপি কেন বললো না? অনেক নেটিজনরা ইঙ্গিত করতেছে এটা নাকি বিএনপির একটা চিন্তা ভাবনা যে মোবাইল নিয়ে গেলে আমরা কোনো কিছু মানে উল্টাপাল্টা করতে পারবো না। মানে এই যে উল্টাপাল্টা করা, মানে মেটিকুলাস ডিজাইনে ইলেকশন করা বা ইলেকশন ইঞ্জিনিয়ারিং করা, এই একটা কথা কিন্তু আবার বাজারে বেশ উঠায় ফেলাইছে একটা মহল। আপনারা জানেন এর আগে ভারত থেকে বলা হয়েছিল যদি স্বাভাবিক সুষ্ঠু নির্বাচন হয় তাহলে জামাত জিততে পারবে না। তার মানে জামাত যদি জিতে তাহলে বাংলাদেশের নির্বাচন সুষ্ঠু হয় নাই, তারা চুরিচামারি করে। সেই আওয়াজ আবার আজকেও নতুন করে শুরু হয়েছে। যারা রাস্তায় নামতে পারে না কিন্তু বিভিন্ন ধরনের কন্টেন্ট তৈরি করে, তারা কিন্তু নতুন একটা আওয়াজ শুরু করে দিয়েছে যে বাংলাদেশে যতই ভোটের জরিপ হোক বিএনপি জিতবেই, কিন্তু জামাত যদি জিতে, জামাতকে মানে মেটিকুলাস ডিজাইন দিতে হবে, সেটা রাতের ভোট, দিনের ভোট, হাই ভোট, আবিদাবি ভোট যাই হোক, এছাড়া জামাত জিততে পারবে না। তার মানে তারা ধরে নিছে জামাত ইসলামী ওইখানে কোনো রকম গ্যাঞ্জাম কইরা, মানে উল্টাপাল্টা সিল মাইরা তারা জিততে যাবো। মানে দেখেন সিচুয়েশনটা এখনই এমনভাবে তৈরি করে রাখতেছে, যদি জামাত ইসলাম জিতে তাহলে বলা হবে জামাত ইসলাম সুষ্ঠু নির্বাচনে জিতে নাই, জামাত ইসলাম চুরি চামারি করে জিতছে। অথচ বন্ধুরা আপনারা একটা জিনিস মার্ক করে দেখেন যে যখন মোবাইল নিতে বারণ করলো তখন জামাতই চাইলো যে না, মোবাইল নেওয়া যাক, মানুষ দেখুক, মানুষ মোবাইলে শ্যুট করুক, কোনো অনার সৃষ্টি হইলে সেটাই না পাবলিকলি দেখ, সেটা ভাইরাল করুক, জনগণ জানুক। তাহলে জামাত ইসলাম কোন হিসাবে চাইলো যে তারা 2 নাম্বারি করে জিতবো? এখন যারা বলতেছে বিএনপি এই যে মোবাইল নেওয়ার ব্যাপারে কোনো উচ্চবাচ্য করলো না, তাহলে কি বিএনপি কোনো রকম ডিজাইন করতেছে নাকি যে আমরা ভিতরে যা যা করবো সেটা যেন শ্যুট করে কেউ বাইরে না আনতে পারে? উল্টা জামাতকেই বলা হচ্ছে জামাত জিতলে ধরে নিতে হবে যে জামাত যে জিতছে এটা স্বাভাবিক নির্বাচনে জিতে নাই, এটা অস্বাভাবিকভাবে তারা চুরি চামারি করে, তারা বিভিন্ন জায়গার থেকে লোক আইনা উল্টাপাল্টা ভোট দিয়া তারপরে জামাত দিচ্ছে। এগুলা বইলা কি ভাই পানি পাওয়া যাইবো? পানি পাওয়া যাবে না। দেখলেন না নির্বাচন কমিশন কি করছে? নির্বাচন কমিশন যখন বলছে 60 ঘন্টার মধ্যেই তো আবার আপনার ওদের যে এই মোবাইল নেওয়ার ব্যাপারে আপনার পুরা পরিস্থিতি চেঞ্জ করে দিয়ে তাদের ডিসিশনই বদলায় দিছে। তারা দিলই কেন এটা? আসলে কিছু না, এটা ঠেলার নাম বাবাজি, তো এটা ঠেলা দিছে, ওই চুপ হয়ে গেছে। কারণ এখন কিন্তু সন্দেহ করাই যেতে পারে যে নির্বাচন কমিশনও কোনো একটা ষড়যন্ত্রের সাথে জড়িত আছে। যদি আমরা বলি তাহলে বলবেন এই যে দেখো জামাত উল্টাপাল্টা কথা বলে। উল্টাপাল্টা কথা জামাত বলে না ভাই। আজকে মানে ওই দলের সাপোর্টের এক কন্টেন্ট ক্রিয়েটরে দেখলাম, উনি খুব সুন্দর একটা সমালোচনা করতেছে, এটা বলেই শেষ করে দিব যে জামাতের আমির আজকে টেলিভিশনের ভাষণে বলেছেন যে উনি ফজরের নামাজ পড়েই
আল্লাহ যদি ওনাকে ক্ষমতা দেয় উনি ফজরের নামাজ পড়েই কাজ শুরু করে দিবেন। উনি কেন ফজরের নামাজের কথাটা বললো? ওই কন্টেন্ট ক্রিয়েটার বলতেছে জামাত ইসলাম সব কিছুর মধ্যে ধর্মটাই আনে। চিন্তা করছেন? একটা মানুষ, একটা মুসলমান মানুষ যদি বলে যে আমি আমি ফজরের নামাজ শেষ করে কাজ শুরু করে দেব, এটা কি কোনো অন্যায় কথা? এটা কোনো ভুল কথা? এটা কোনো অভিধানের বাইরের কথা? আপনি বলতে পারেন আমি সকালে উঠে করব। ঠিক আছে, আপনি বলছেন উনি নামাজ কালাম পড়ে উনি বলছেন ফজরের নামাজ পড়লেই আমি আমার কাজ শুরু করব। কেন এটা বলল? বলে জামাত সবটির মধ্যে ইসলাম ঢুকায়, মানে মুসলমান হিসাবে ধর্মকে ঢুকায় দেয়। এখন তাদের কথা অনুযায়ী বোঝা যাচ্ছে জামাত ইসলাম আল্লাহ বলতে পারবে না, নামাজ বলতে পারবে না, রোজা বলতে পারবে না, ঈদ বলতে পারবে না, কোনো রকম ধর্মীয় আলোচনা করতে পারবে না। জামাত ইসলাম ক্ষমতা হিসাবে বলতে বসবে, বসে বলবে আমরা গোবিন্দ কাম শুরু করুন, ইনশাল্লাহ বলতে পারবে না, আলহামদুলিল্লাহ বলতে পারবে না। এদের কথাবার্তা শুনে এরকমই মনে হইতেছে। আরে মূর্খ, আরে মূর্খ, ফজরের নামাজ পড়ে কাজ শুরু করব, এটা এটা একটা ফ্রেজ। এটা অনেকেই বলে, অনেকে এইভাবে বলে যে কালকে কিন্তু যাইতে বলে একটা ফজরের নামাজ পড়েই রওনা দেবো। তার মানে এই না উনি ফজরের নামাজ পড়েই রওনা দিবেন, উনি বুঝাইছেন খুব আর্লি রওনা দিবেন। এই জিনিসটা বুঝার মতো ঘটে বুদ্ধি নাই, নিয়ে আইসেন কন্টেন্ট বানাইতে। আর কথায় কথায় ধর্ম এটাই আনেন। জামাত ইসলাম অলওয়েজ বলবে, জামাত ইসলাম যে কোনো মুসলমানের বলা উচিত আল্লাহর রহমত এটা হওয়া উচিত, ইনশাল্লাহ এটা হওয়া উচিত। কিন্তু অনেকে কিন্তু বলে আমরা জিতে গেছি, ইনশাল্লাহ বলে না, আল্লাহর রহমতের কথা বলে না। তাদের কি বলবেন? তাদের নিয়ে তো সমালোচনা করেন না। মানে জামাতের অবস্থাটা বন্ধুরা এমন হয়েছে, বাংলাদেশের একটা গোষ্ঠী, মানে দৃশ্যত জামাতকে এরা সহ্যই করতে পারে না। এদের ভাবসাবটা এরকম যে জামাত কেন বাংলাদেশে এসে রাজনীতি করবে? জামাত ইসলাম তো সরকারে আসার প্রশ্নই ওঠে না। এই যে আপনারা যারা বলেন তারা ওয়েট করেন, বেশিক্ষণ নাই, 48 ঘন্টা, এরপরে দেখবেন বাংলাদেশের মানুষ কিভাবে কিভাবে ভোট সেন্টারে যে কেমনে সিল মারতেছে, খালি দেখবেন, খালি দেখবেন, খালি দেখবেন। এতক্ষণ মনোযোগ সহকারে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিও সম্পর্কে আপনার কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন, যেন সবার আগে সর্বশেষ সংবাদ পেয়ে যান। দর্শক, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।